স্বাগত জানাচ্ছি বিশ্ব হার্ট দিবস নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। নিবেদন করছে রেনাটা পিএলসি। সাথে আছি আমি সোনিয়া আফরিন ঈশিতা। আজ বিশ্ব হার্ট দিবস। হার্টের বিষয়ে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে প্রতি বছর আজকের এই দিনে দিবসটি পালন করা হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য হৃদয়ের যন্ত্র হোক সর্বজনীন। বিশেষজ্ঞরা বলছেন, দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যারা যাচ্ছেন তাদের মধ্যে 17% হৃদরোগের ঝুঁকিতে রয়েছেন। বিশ্ব হার্ট দিবসে আজ আমরা জানার চেষ্টা করব হার্ট সুস্থ রাখার উপায়। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব হার্ট দিবস, কতটা সচেতন আমরা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান এবং কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, আমি শুরু করতে চাই আপনাকে দিয়েই। এবছরের প্রতিপাদ্য হলো হৃদয়ের যন্ত্র হোক সর্বজনীন, এবং প্রতি বছরই 29শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় এই দিবসটি। এই প্রতিপাদ্য আসলে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি নিউজকে এবং রেনাটা ফার্মাকে এই সচেতনতার সময় বিশ্ব হার্ট দিবস উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা জানি যে প্রতি বছরই যে 29শে সেপ্টেম্বরকে উল্লেখ করে সাধারণত একটি উদ্দেশ্য করে বিশ্ব হার্ট দিবস পালিত হয়। এর আসলে একটা সুনির্দিষ্ট টার্গেট বা লক্ষ্য আছে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন সাধারণত এই দিবসটা পালন করে থাকে। আমরা জানি যে হলো হৃদরোগ, আমরা সবই জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগ চিকিৎসার চেয়ে এটা প্রতিরোধ করাটা উত্তম। এটা কিন্তু আবার হৃদরোগের ক্ষেত্রে আরও বেশি সত্য, কারণ হৃদরোগ নির্ণয় করা এবং হৃদরোগ চিকিৎসা করা কিন্তু অনেক ব্যয়বহুল। যারা হৃদরোগে ভুগতেছে তারা জানি, বা সবারই ফ্যামিলিতে একজন না দুজন হয়তো হৃদরোগ আছেই, সুতরাং আমরা জানি যে এটা খুবই বেশি অনেক বেশি কস্টলি হৃদরোগ চিকিৎসা করা। সেই জন্য এটা প্রতিরোধ করা আরও বেশি উত্তম। এই ক্ষেত্রে এই প্রতিরোধ করার জন্যই আসলে মূল থিম থাকে যে 29শে সেপ্টেম্বর এই যে ওয়ার্ল্ড হার্ট ডে পালন করা হয়। এবারে প্রতিবদ্ধ বিষয় যেটা আছে সেটা হলো যে আমরা যদি বলি ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশনস, এই ইউজের একটা আলাদা আসলে তাৎপর্য আছে এবছরের জন্য। আর ইউজ হার্ট ফর অ্যাকশনস এটা হলো আলাদা। ইউজ হার্ট বলতে সাধারণত আমরা এটা বোঝাই থাকি যে আমরা যা কিছু করব হৃদয় দিয়ে বা মন দিয়ে বা উইথ ম্যাক্সিমাম ইফোর্ট বলে, অর্থাৎ আমাদের সর্বাত্মক চেষ্টা দিয়ে আমরা এই যে হৃদরোগ প্রতিরোধ করার চেষ্টা করব। তো এটার জন্য আপাতত এই যে অ্যাকশন যেটা বলছে আসলে দুইটা কাজকে একটা গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হলো হৃদরোগের যে প্রিভেনশনের জন্য আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর বিহেভিয়ারাল চেঞ্জ, এই দুটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিহেভিয়ারাল চেঞ্জ আমরা সবাই শুনছি, লাইফস্টাইল মডিফিকেশন, লাইফস্টাইল চেঞ্জে, এগুলা একটু বিস্তারিত হয়তো পরে আলোচনা আসবে যে লাইফস্টাইল মডিফিকেশন কীভাবে করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনস এবং হলো এক্সারসাইজ, এই দুটাকে এবার আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে প্রিভেনশনের জন্য। আর একটা যেটা অংশ সেটা হলো যে আসলে এই হৃদরোগ প্রতিরোধ করার জন্য এটা হলো শুধুমাত্র যেহেতু রিস্ক ফ্যাক্টর অনেক, বিশ্ব নেতা যারা আছে, ওয়ার্ল্ড লিডার যারা পলিসি মেকিং করে, তাদের কাছে আসলে পৌঁছাইতে হবে যে এই হৃদরোগকে, এর চিকিৎসা এবং প্রিভেনশনকে যাতে অগ্রাধিকার দেয় পলিসি মেকিংয়ের ক্ষেত্রে। যেটা এখন এই পলিসি মেকিংয়ের আমরা বার্তা পৌঁছাবো কীভাবে, সেটাই হলো আসলে যে ইয়েস যে কথাটা বলা আছে যে সবাই যে ইউজ করে ইয়েস ইউজ হার্ট ফর অ্যাকশন। ইয়েস, এই ইয়েসটা আসলে কি? এই ইয়েসটা আসলে একটা পিটিশন বলে। এখন এই ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এবার লক্ষ্য টার্গেট হলো যে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ স্বাক্ষর সংগ্রহ করা। এখন যদি আমরা ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের পেজে যাই অথবা যদি আমরা এরকম সার্চ দিই শুধুমাত্র যে ওয়ার্ল্ড হার্ট ডে 2000 থিম বা 2000 এর যদি ক্লিক করি, প্রথমে একটা পেজ আসে। ওই পেজে বলে যে আপনি এই হৃদরোগ প্রতিরোধ করার জন্য আপনার যদি অঙ্গীকার থাকে তা আপনি একটা ঘর ফিল আপ করতে হয়। একটা হলো যে ইনিশিয়াল নেম, তারপরে হলো যে মিডিল নেম বা তারপর লাস্ট নেম, এরপর হলো একটা ইমেল দিতে হয়, আর একটা কোন দেশের আমি, এবং এটা যদি অ্যাকসেপ্ট হয় সাধারণত আমাদের আবার চলে আসে যে দেখা যায় যে আমার এটা অ্যাকসেপ্ট হয়েছে। তাহলে তাদের টার্গেট হলো যে এই 10 লক্ষ আসলে সাক্ষ্য সংগ্রহ করা। এই সাক্ষ্য সংগ্রহ করার উদ্দেশ্য হলো এটাই ওয়ার্ল্ড লিডারদের কাছে পৌঁছাইতে হবে, হ্যাঁ, হৃদরোগের ব্যাপারে যাতে তাদের উপর চাপ তৈরি করা যায়। কেন পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ হলো যে বায়ু দূষণ বলা হচ্ছে 30% হৃদরোগের জন্য দায়ী, শব্দ দূষণ দায়ী। এই জন্য এই বায়ু দূষণের ক্ষেত্রে আসলে যদি আমরা যে উপর থেকে পলিসি মেকিং না করে তাহলে এটা প্রিভেন্ট করা যাবে না। তো এটা হলো আসলে মূল ইয়ে।
আর আমরা যেটা অ্যাকশনস কথা বললাম সেটা তো পরবর্তীতে আলোচনা যে জি কিভাবে আমরা সেটাই আমরা জানার জন্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান আপনার কাছে জানতে চাইবো যে আজকের এই বিশ্ব হার্ট দিবসের এই দিনটিকে ঘিরে কি কি কার্যক্রম রয়েছে এটা আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচককে এবং আজকে যারা শুনছেন এবং দেখছেন। আজকে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত আজকে আলোচনা সভায় আমি নিজেকে সংযুক্ত করতে পেরে আনন্দিত এবং গর্বিত। এই জন্যে এই যে হার্টের যত ধরনের ডিজিজ রয়েছে, সহজ ভাষায় হার্ট অ্যাটাক থেকে শুরু করে হার্টের মাংসপেশির রোগ, ভালভের রোগ, হার্টের ইনফেকশনের রোগ, এই সবগুলো রোগ পৃথিবী জুড়ে বলা হয়ে থাকে যে প্রায় 2 কোটি লোক প্রতি বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এর মধ্যে আমরা বলি যে কার্ডিওভাস্কুলার প্রবলেম নিয়ে মারা যাচ্ছে। এর মধ্যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাককেই পড়ে এবং একই সাথে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে পড়ে। তো শুনে অবাক হবেন যে পৃথিবীর প্রায় 1/3 লোক এই কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যায়। সুতরাং এটা কত একটা বড় ধরনের ঘাতক হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। এবং শুধু এটা আজকে বা গত 5 বছর ধরে নয়, বরঞ্চ গত 3 দশক ধরেই একই ধরনের ট্রেন্ড দেখা যাচ্ছে। আর আরও শুনে অবাক হবেন যে আমরা ভেবে থাকি যে এটা মনে হয় ডিজিজ অফ দ্য এফ্লুয়েন্স, যে বড় যত লোক, বড় যত ধনী দেশ, যত ধনী মানুষ, তার মনে হয় হৃদরোগ হওয়ার প্রবণতা বেশি। আসলে তা নয়, বরঞ্চ এই যে মৃত্যুর যে সংখ্যাটা মিছিল, এটা বরঞ্চ মিডল এবং লো ইনকাম গ্রুপ কান্ট্রিগুলোতেই পড়ে এবং এর মধ্যে আমাদের সাউথ এশিয়ান রিজিয়ন এবং আমরাও বাংলাদেশেও এই রোগে এইভাবেই আমাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের মৃত্যুর সংখ্যাটা অনেক বেশি। এবং শুনে আরও আশ্চর্য হবেন যে গত 1986 সালে যে ধরনের হৃদরোগের ঝুঁকি ছিল, 20 বছর পরে 2006-এর পরিসংখ্যানে দেখা গেছে সেখানে 30 to 40 টাইমস হৃদরোগের মৃত্যুর ঝুঁকি বেড়েছে। সুতরাং এটা একটা বড় সমস্যা এবং বিশ্ব হার্ট দিবস পালিত হওয়ার পেছনে প্রতি বছর এই উদ্দেশ্যটাই কাজ করছে এবং কিছু কিছু ক্ষেত্রে টার্গেটও ফিক্স করে দেওয়া হয়েছে যে আমাদেরকে আগামী বছর এত % আমাদেরকে হৃদরোগের ইনসিডেন্স কমাতে হবে। তো সুতরাং প্রথম উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। এটা ব্যক্তিগত লেভেল, সমষ্টিগত লেভেল, সামাজিক লেভেল, রাষ্ট্রীয় লেভেল, একইভাবে যেমন সরকারি লেভেল, একইভাবে বেসরকারি লেভেল। এটা যেমন ভোক্তা পর্যায়ে যারা এই হৃদরোগের ঝুঁকিতে আছেন তাদের ক্ষেত্রে যেমন প্রয়োজন, যারা ঝুঁকিতে নেয় তাদের ক্ষেত্রেও প্রয়োজন। সুতরাং এই দিবসের উদ্দেশ্য হচ্ছে প্রধানত জনসচেতনতা বৃদ্ধি সব লেভেলে, ব্যক্তিগত পর্যায় থেকে সমষ্টিগত রাষ্ট্র। সুতরাং এই জনসচেতনতা বৃদ্ধির জন্য যা যা করা প্রয়োজন, যেমন আজকে আমরা এখানে বসে আলোচনা করছি এবং সেটা টিভি চ্যানেলে প্রকাশিত হবে, দেখাবে, অনেকে দেখবে, এটা দেখে রিয়েলাইজেশন হবে। এটা একটা কর্মসূচি। 2, আমরা যেমন আমি যে মেডিকেল কলেজে এখন কর্মরত আছি, সকাল থেকে আমাদের ওখানে অনেক প্রোগ্রাম ছিল। সকালে আমাদের একটা র্যালি ছিল, এটা আমাদের মেডিকেল কলেজ প্রিন্সিপাল সাহেবের অফিসের সামনে থেকে শুরু করে প্রায় ঘণ্টাখানেক একটা র্যালি করেছি আমরা চতুর্দিকে ঘুরে টুরে। র্যালিতে শুধু র্যালি ছিল না, র্যালির মধ্যে বিভিন্ন ধরনের ফেস্টুন ছিল, বেলুন ছিল, যেখানে লেখা ছিল যে এই হৃদরোগ প্রতিরোধের বিভিন্ন উপায়সমূহ, হৃদরোগকে পাশ কাটানোর জন্য, হৃদরোগকে প্রিভেন্ট করার জন্য আমাদের কি কি জীবনাচরণের শুদ্ধতা প্রয়োজন, আমাদের কি কি মেজার নিলে আমরা ভালো থাকতে পারবো, এই ধরনের ফেস্টুন, ব্যানার, বেলুন নিয়ে আমরা ঘুরেছি। এবং আমাদের র্যালির শেষে হার্ট হেলদি খাবার দাবারের উদাহরণস্বরূপ হার্ট হেলদি খাবারেরও পরিবেশনা করা হয়েছে আমাদের টিচার্স লাউঞ্জে। সুতরাং এটা একটা দিক, র্যালি, ফেস্টুন। তারপরে ছিল আমাদের আলোচনা সভা, যেখানে হৃদরোগের ঝুঁকিসমূহ কীভাবে দূর করা যায় এই নিয়ে আলোচকরা তাদের থেকে আলোচনা করেছেন, যেখানে উপস্থিত ছিল ছাত্র ছাত্রী, MBBS লেভেল থেকে শুরু করে MD, ট্রেনি ডক্টরস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সবাই, এবং স্টাফরাও ছিল। সুতরাং নার্সরা ছিল, কর্মচারীরা ছিল। সুতরাং সব লেভেলে এক ধরনের জনসচেতনতা বৃদ্ধি। এছাড়াও অনেক জায়গায় দেখা যাবে যে কেক কাটার আয়োজন হচ্ছে, কোথাও দেখা যাবে যে ব্লাড ডোনেশনের প্রোগ্রামের আলোচনা করা হয়, কোনো জায়গায় খেলার আয়োজন করা হয়। এইভাবে পৃথিবীব্যাপী একটা মোবিলাইজ করা সবাইকে সচেতনতা বৃদ্ধির জন্য। কী জন্যে? যাতে
হৃদরোগ প্রতিরোধ করা যায়। কারণ প্রতিরোধ করা অনেক জরুরি, চিকিৎসা করা অনেক ব্যয়বহুল, সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। সুতরাং প্রতিরোধ করা উপায়সমূহ বের করার জন্য সবার জন্য সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচিগুলো যাতে পালিত বৃদ্ধি হয়ে পায়, থাকে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, আপনার কাছে জানতে চাইবো, অধ্যাপক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামান যেমনটা বলছিলেন যে উন্নত দেশগুলোর তুলনায় আমাদের উন্নয়নশীল দেশগুলোতে হার্টের ঝুঁকিটা একটু বেশি থাকে এবং আমরা দেখতে পাই যে তরুণদের মধ্যে ইদানিং হার্টের প্রবলেমটা বেশি দেখা যাচ্ছে। এটা কেন আপনার কাছে জানতে চাইবো। ধন্যবাদ আপনাকে। যেটা বলে কিছুটা ট্রেন্ড চেঞ্জ হওয়া আর কি, নতুন নিউ ট্রেন্ড শুরু হওয়া। এই ট্রেন্ডের মধ্যে যারা উন্নত বিশ্ব তাদের হৃদরোগের হার কমে গেছে, কারণ তার এই সচেতনতা ওর অনেক বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, মানুষকে সচেতন করছে যে আসলে কিভাবে চললে হৃদরোগ হবে, কিভাবে চললে হৃদরোগ হবে না, এবং কি খাবার খেলে হৃদরোগ হবে, কোন খাবারগুলো হৃদরোগের ঝুঁকি বাড়ায় দেবে। যেমন আমরা যদি বলি হ্যাঁ ঠিক আছে যে ওজন বাড়লে সাধারণত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় এবং হৃদরোগ হওয়ার ঝুঁকি বাড়ে। সুতরাং ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ওজনকে রাখার জন্য কি করতে হবে? রেগুলার এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে এবং খাবারের প্যাটার্নে চেঞ্জ করতে হবে। আমরা অনেক সময় ধারণা থাকে যে আমরা মানে তৈলাক্ত বা চর্বি জাতীয় খাবার খেলে মানে আমাদের হার্টের সমস্যা বেশি হয় বা জিনিসটা আসলে কনসেপ্ট ঠিক না। বলা আছে যে যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া হয় এবং সম্পৃক্ত চর্বি এটাও যদি বেশি খাওয়া হয় তাহলে সাধারণত আমাদের ওজন বাড়বে এবং ওজন বাড়লে এই রোগগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে আমাদের খাবারের প্যাটার্নে চেঞ্জ করতে হবে। তারপরে যেটা বললাম আমরা যে ধূমপান করা, এই যে ধূমপান যেমন ওখানে আইনগতভাবে নিষেধ এবং ধূমপান করলে জরিমানার ব্যাপার আছে, এটা কিন্তু এই যে আমাদের মিডিল ইনকাম কান্ট্রি বা লো ইনকাম কান্ট্রিতে কিন্তু খুব বেশি মানা হয় না। তো সুতরাং এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে। তারপরে ডায়াবেটিস কন্ট্রোল করা, উচ্চ রক্তচাপ কন্ট্রোল করা, তারপর রেগুলার এক্সারসাইজ করা, খাবার দাবার, এইটার মাধ্যমে উন্নত বিশ্বগুলো হৃদরোগের যেটাকে বলা আছে, ডাক্তার খালিকুজ্জামান ভাই যেটা বলেন যে এটা হলো পৃথিবীতে যে নাম্বার 1 কিলার, এই নাম্বার 1 কিলারকে ওরা কন্ট্রোল করে আনছে। কিন্তু আমরা যেটা আমাদের প্যাটার্ন আছে যে আমাদের খাবার দাবারের প্যাটার্ন বলেন, আমাদের লাইফস্টাইল বলেন, আমরা মুভমেন্ট কম করি, আমরা এক্সারসাইজ কম করি, আমরা খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট যত খাবার বেশি খাই, ফলে আমাদের ওজন বাড়তে থাকে। ফলে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে, যেমন বাংলাদেশ, ইন্ডিয়ার দক্ষিণে বিশেষ করে সাউথ ইন্ডিয়া, তারপরে শ্রীলঙ্কা, এদের যে শারীরিক যে প্যাটার্ন, এই যে আমাদের হলো অ্যাবডোমেন, যেটা যে আমাদের সেন্ট্রাল ওবেসিটি বলে আমরা, এই ওবেসিটি বাড়তে এটা কিন্তু হৃদরোগ হওয়ার একটা অন্যতম প্রধান কারণ এখানে। আর যে কথাটা বললাম যে ইয়ং পেশেন্টের মধ্যে আসলে হৃদরোগের প্রকোপ কেন বাড়তেছে, ইয়ং পেশেন্টের মধ্যে আমরা যে দেখতেছি যে জিনিসটা, ইয়ং পেশেন্টের মধ্যে ওজন বাড়ার হার অনেক বেশি। ওজন বাড়তেছে কেন? তারা সাধারণত সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ দেখা যায় তারা সময় ঘন্টা পর ঘন্টা তারা গেমস খেলতেছে, ঘন্টা পর ঘন্টা তারা মনিটরের মধ্যে আছে বা বিভিন্ন হলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে ঘন্টা পর ঘন্টা, এই যে মুভমেন্ট করতেছে না। প্লাস খাবার দাবারের যে ট্রেন্ড চেঞ্জ হওয়া, যেমন হলো তারা ফাস্ট ফুডের প্রতি বা জাঙ্ক ফুডের প্রতি অতিরিক্ত আসক্তি, যেমন এগুলোতে বলা হাই ক্যালোরি এবং এগুলো হাই কার্বোহাইড্রেট, সাথে হলো এগুলোতে হাই লিপিড বা কোলেস্ট্রল বেশি থাকে। এই সব খাবার প্লাস হলো এখানে যে ট্রান্স ফ্যাক্টর যেগুলো আমরা এখন ক্ষতিকর বলি, এগুলো বেশি থাকে। ফলে এইগুলো তাদেরকে ওবেসিটি করতেছে এবং এইগুলোতে আমাদের কোলেস্ট্রলের প্যাটার্ন চেঞ্জ করতেছে এবং ওজন বাড়াতে তাদের মুভ করতেছে না, তাদের ডায়াবেটিস হচ্ছে, তাদের উচ্চ রক্তচাপ হচ্ছে এবং আলটিমেটলি তাদের সাডেন, ইভেন এই গ্রুপের কিন্তু দেখা যায় সাডেন ডেথও হচ্ছে বেশি। কখনো দেখা যায় তারা আবার একটু যে সেটা হলো মাদক দ্রব্যটার অন্যতম প্রধান কারণ আসলে, যে এই যে অল্প বয়সে হৃদরোগ হওয়ার কারণ। এই কারণে আসলে হৃদরোগ ইয়ং পেশেন্টদের আরো বেশি হচ্ছে। সুতরাং এগুলোকে আমাদের প্রিভেন্ট করতে হবে। জি, আপনাদের দুজনকে ফারুকের সাথে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হচ্ছে, আমি যদি বলি যে আমাদের যে নিউ জেনারেশন, দে আর বর্ন উইথ দি কার্ডিওভাস্কুলার রিস্ক, তারা জন্মই নিচ্ছে কার্ডিওভাস্কুলার রিস্ক নিয়ে। সে যখন জন্মগ্রহণ করে তাকে আমি যে খাবার দিই, খাবারের মধ্যে স্বাস্থ্যকর খাবারের সংখ্যাটা কেমন আমরা চিন্তা করে দেখি। 2, যখন স্কুলে যাই, স্কুলে তাদেরকে আমরা দেই, তখন স্কুলে আমরা বড় একটা ব্যাগ তার ঘাড়ে ঝুলিয়ে দিই, অনেকগুলো বই, ভার, তার মধ্যে তার স্ট্রেস, টেনশন, আমরা পরীক্ষায় প্রথম হওয়ার জন্য তার চাপ, পরীক্ষায় ভালো রেজাল্টের চাপ তার উপর মানসিকভাবে প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে। যে স্কুলে যাচ্ছে, স্কুলে হাঁটার জায়গা নেই, ছোট একটা করিডোর দিয়ে সিঁড়িতে উঠে নেমে আবার বাসায় চলে আসে। এই যে আমরা ছোটোবেলায় আমরা স্কুলে গিয়েছি, আমরা বই রেখেই দৌড়ায় মাঠে দৌড়িয়েছি, ফুটবল খেলেছি, আরও যেসব শারীরিক পরিশ্রমের মতো যেসব খেলাধুলা আমরা করেছি, কিন্তু আজকালকার স্কুল কলেজগুলোতে হাঁটারও জায়গা নেই, সেখানে তারা খেলাধুলা করবে কী করে? এটাও একটা বড় রিস্ক। তারপর খাদ্যদ্রব্যের যে ঝুঁকিগুলো, এগুলো তো ভেরি সিরিয়াস ইস্যু।
জাঙ্ক জি, আমরা খাদ্যদ্রব্যের ঝুঁকিগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু আমাদের সময় হয়েছে একটা বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে আমরা বাকি আলোচনাটুকু করব। রেনেটা পিএলসি নিবেদিত বিশ্ব হার্ট দিবস অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি। ডিবিসির সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত বিশ্ব হার্ট দিবসে। নিবেদন করছে রেনেটা পিএলসি। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব হার্ট দিবস, কতটা সচেতন আমরা। আমাদের সাথে আছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান এবং কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান, বিরতির আগে আসলে যেমনটা আপনি বলছিলেন যে কিছু কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, কিছু কিছু খাদ্যতে ঝুঁকি থাকে, সেই খাদ্যগুলোর বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। এটা অনেকটাই আমাদের প্রফেসর তৌফিকুর রহমান বলেছেন। তো আমরা যেগুলো বলি যে ট্রান্স ফ্যাট, যে খাবারগুলো খেলে সাধারণত শরীরের চর্বির বৃদ্ধি ঘটে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের চর্বির উপাদান রয়েছে, এর মধ্যে কিছু চর্বি আছে উপকার পৌঁছায়, কিছু আছে অপকার পৌঁছায়। এখানে যেটা হয়, একই সাথে অপকার পৌঁছানোর কোলেস্টেরলটা বাড়ে, আর হচ্ছে যেটা উপকার করে কোলেস্টেরল, বেনিফিশিয়াল কোলেস্টেরল, সেটার কনসেন্ট্রেশন কমে যায়। এই জন্য যে রেশিওটা অনেক অল্টার্ড হয়ে যায়, সেটা একটা হৃদরোগের ঝুঁকি তৈরি করে। এর মধ্যে ধরেন এই যে সব ধরনের ফাস্টফুডগুলো, এর মধ্যে চিপস, বেকারি প্রোডাক্টস, মার্জারিন মিশ্রিত সব ধরনের খাবার, তারপরে ধরেন তারপরে হচ্ছে যে বার্গারগুলো, যে আমরা যেগুলো খেয়ে থাকি, এখানে প্রচুর ক্যালোরি মেশানো থাকে। এই খাবারগুলোতে প্রধানত চর্বির আধিক্য থাকে 1, ক্যালোরির আধিক্য থাকে 2, লবণের আধিক্য থাকে 3, এবং সুগারের কিছু কিছু ক্ষেত্রে সুগার মিশানোই থাকে। এবং এই 4টা জিনিসই মানবদেহের রক্তে ব্লাড সুগার বাড়ানোতে হেল্প করে, একই সাথে কোলেস্টেরলের এই খারাপ উপাদানগুলো বাড়াতে আরও সাহায্য করে, ভালোগুলোকে কমাতে করে। এই জন্য দেখা যায় এই ধরনের খাবারের বাচ্চারা একবার অভ্যস্ত হয়ে গেলে ওরা এটা ছাড়তে পারে না এবং খেতেই যায়। এবং এটাও এক ধরনের স্থূলতার কারণ। তার থেকেও বেশি কারণ হচ্ছে ব্লাড সুগার বাড়ার প্রবণতা বাড়ে। ব্লাড সুগার বাড়া মানেই হচ্ছে অল্প বয়সে ডায়াবেটিস আক্রান্ত হওয়া, এবং লবণের আধিক্য থাকা মানেই হচ্ছে ব্লাড প্রেশার বাড়ার প্রবণতা বাড়া। আমরা দেখতে পাচ্ছি বা দেখি সচরাচর, বাপ মায়ের হাইপার টেনশন যদি হয়ে থাকে 60-70 বছরের দিকে, অথবা ডায়াবেটিস হয়ে থাকে 50-60 বছরের দিকে, তাদের নেক্সট জেনারেশনের 10-20 বছর এগিয়ে আসছে। 20-30-40 বছরের ডায়াবেটিস এবং হাইপার টেনশন, কোলেস্টেরলে আক্রান্ত হচ্ছে। এই চেঞ্জগুলো আমাদের মধ্যে, এটা অনেক বড় ফ্যাক্টর। দ্বিতীয়, যেটা ডক্টর ফারুক একটু আলোকপাত করার চেষ্টা করেছেন, আমাদের হয়তো অজান্তে, নীরবে, নিভৃতে যে ফ্যাক্টরগুলো রেসপন্সিবল, এর মধ্যে বায়ু দূষণ। বায়ুতে হেভি মেটালস যদি থাকে, কিছু কিছু মেটাল রক্তে যে অ্যাথারোস্ক্লেরোসিস তৈরিতে হেল্প করে, মানে রক্তনালী ব্লক তৈরিতে হেল্প করে। তারপরে দেখবেন শব্দ দূষণ। আমাদের দেশই মনে একমাত্র দেশ যেখানে এত শব্দ দূষণ বেশি। শব্দ দূষণের ফলে পালস বৃদ্ধি পায়, ব্লাড প্রেশার বৃদ্ধি পায়, এবং এই শব্দ দূষণটা চলতেই থাকে, তাহলে তার ক্ষেত্রে ওই অ্যাথারোস্ক্লেরোসিস হওয়ার প্রবণতা বাড়ে। আমি আরও যদি বলতে চাই, পানি দূষণ, খাদ্য দূষণ, এগুলো তো আমরা কেউ কেয়ার করছি না, কিন্তু এগুলোই আমার মনে হয় আমাদের দেশে বড় ধরনের যদি গবেষণা হয়, তাই বেরিয়ে আসবে যে এইগুলোও একটা বড় ধরনের রেসপন্সিবল। কীটনাশকের প্রয়োগ, সারের প্রয়োগ, শিল্প কারখানার যে বর্জ্য উপাদানগুলো, এগুলো যে পানিতে মিশছে, পানি দূষিত হচ্ছে, এগুলো একটা বড় ধরনের প্রভাব সৃষ্টি করছে, যেগুলো আমাদের অগোচরে আমাদের পরবর্তী জেনারেশনকে হৃদরোগের ঝুঁকির মধ্যে ফেলে। এবং আমরা আসলে একটা জিনিস প্রায়শই দেখি যে অনেকের মাঝেই যে বুকের ব্যথা হয়, বুকের ব্যথাটাকে আসলে আমরা অনেক সময় গ্যাসের ব্যথা বলে অনেকটা ইগনোর করি। তো অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, আমি আপনার কাছে জানতে চাইবো যে কখন আসলে বুঝবো যে এটা গ্যাসের ব্যথা নাকি হার্টের ব্যথা? সাধারণ মানুষ, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন সবার জন্য। সেটা হলো যে আসলে আমি কোনটাকে গুরুত্ব দিব, এটা গ্যাসের ব্যথা না একটা হার্টের ব্যথা হচ্ছে। একটা হলে দেখা যাচ্ছে যদি এই ব্যথাটা ফার্স্ট টাইম হলো বুকে, এবং ব্যথাটা বুকের মাঝখানে, আমাদের অনেক ধারণা আছে যে বায়ে হোক ডানে হোক হতে পারে, কিন্তু ইউজুয়ালি সাধারণত হার্টের ব্যথাটা বুকের মাঝখানে হয়। এবং এই ব্যথাটা সাধারণত মানে যদি আমরা হার্টের ব্যথাটার তুলনা করি, ব্যথার টাইপ হলো 2 ধরনের। একটা হলো যে আমি পরিশ্রম করলে ব্যথা হয়, আর একটা আমি না রেস্টে আছি তখন আমার ব্যথা করতেছে। এখন যদি পরিশ্রম করতে ব্যথা হয়, সেটার এক ধরনের প্রেজেন্টেশন বা এক ধরনের
আর বসে থাকলে ব্যথা হলে সেটাকে যে আমরা অ্যাকুট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাকের মধ্যে বলি। এখন যেটা পরিশ্রম করলে যদি ব্যথাটা হয়, যে আমি সিঁড়িতে উঠতেছি বা বিশেষ করে ভরা পেটে আমি হাঁটতে গেলে আমার ব্যথা করতেছে, বা আমি ভারী বোঝা নিয়ে বা হাতে কিছু নিয়ে বাজারে ব্যাগ নিয়ে আমি যাচ্ছি, আমার বুকে চাপ দিচ্ছে, বুকে চাপ চাপ লাগার মতো, আমি আবার রেস্ট নিচ্ছি, আমার কমে যাচ্ছে। যদি ধরনটা এরকম হয় এবং যদি একটু বমি ভাব হয় অথবা একটু ঘাম দেয় শরীর দিয়ে, এবং যদি হয় ওনার বয়স মোটামুটি মধ্যবয়স্ক 30 বা 35-40 বছর, এবং কিছু রিস্ক ফ্যাক্টরও আছে, যেমন ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, ধূমপান করেন, রক্তে কোলেস্ট্রল মাত্রা বেশি, অথবা ফ্যামিলিতে কারো হার্টের সমস্যা আছে, যদি এই ধরনের কোনো কিছু থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ওনার হলো, অথবা ব্যথাটা বুকে মাঝখানে হয়ে ছড়ায় যায়, হাত দিয়ে ডান হাত বা বাম হাত দিয়ে ছড়ায় যায়, ইউজুয়ালি বাম হাতে ছড়ায় বেশি, বা গলার উপরে গলা চাপ দিয়ে দেওয়ার মতো হতে পারে, বা পিছনে দুই শোল্ডারের মাঝখানে যেতে পারে। যদি এই ধরনের ব্যথা হয় তাহলে ধরে নেওয়া হয় যেটা হার্টের ব্যথা হতে পারে, হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি বসা অবস্থায়, যেটা আমরা হার্ট অ্যাটাকের সাথে অনেক সময় ব্যথা গ্যাসের ব্যথা অ্যাকুট বা গলব্লাডার পিত্তথলির ব্যথা যেটা কনফিউশন করি, সেটা হলো দেখা যাচ্ছে যে আমি বসে আছি, আমার প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে, মুখে স্প্রে দিচ্ছি তাও ব্যথা কমতেছে না, হাত দিয়ে ছড়ায় যাচ্ছে এবং প্রচণ্ড ঘাম হচ্ছে, সাথে বমি লাগতেছে। যদি এরকম হয়, সাথে ওই যে মধ্যবয়স্ক বা রিস্ক ফ্যাক্টরগুলো আছে, তাহলে এটা হার্ট অ্যাটাকের ব্যথা হতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই রোগীকে বাসায় বসে না থেকে তাকে নিকটস্থ কার্ডিয়াক হসপিটাল হলে ভালো, অথবা নিকট হাসপাতালে যে অ্যাটলিস্ট কনফার্ম হতে হবে যে এই ব্যথাটা তার হার্টের ব্যথার চেয়ে হচ্ছে, হার্ট অ্যাটাকের জন্য হচ্ছে না, আসলে অন্য কোনো কারণে অ্যাসিডিটি হোক বা অন্য কারণে হচ্ছে। আর যার অ্যাসিডিটির কারণে অনেক সময় ব্যথা হতে পারে, সেটা দেখা যাচ্ছে তার এই ব্যথা প্রায় হয়, দেখা যাচ্ছে অ্যান্টাসিড খেলে বা গ্যাস্ট্রিক ওষুধ খেলে কমে, অথবা কিছু খাবার খেলে কমে, খালি পেটে হয়তো বাড়তেছে বা একটু হালকা বমি ভাব হচ্ছে, কিন্তু সাধারণত ঘাম দেয় না। যদি এরকম হয় তাহলে সেটা গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে। অনেক সময় দেখা যায় পিত্তথলির ব্যথা এরকম হার্টের ব্যথার মতো কাছাকাছি হতে পারে, যে প্রচণ্ড ব্যথা হচ্ছে, এইটা আবার হয় সাধারণত কোনো একটা তৈলাক্ত খাবার খাওয়ার পরে অনেক সময় ব্যথা হতে পারে। বিশেষ করে আমরা দেখি যে কোরবানিদের আশেপাশে এরকম বহুত রোগী আসে যারা পেটে ব্যথা বা বুকে ব্যথা নিয়ে আসে, দেখা যায় আল্ট্রাসাউন্ডগুলো তার পাথর পাওয়া যায়। তাহলে এই ব্যথা থেকে আসলে আমাদের এইভাবে ডিফারেন্সিয়েট করতে হবে। জি, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান, আমি একদমই সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব যে একজন মানুষ তার হার্টকে সুস্থ রাখার জন্য কিভাবে চলাফেরা করবে এবং কোন কোন নিয়মগুলো মেনে চলবে, একদম সংক্ষেপে জানতে চাই। আচ্ছা, প্রথম হচ্ছে যে আমরা বলি প্রাইমারি প্রিভেনশন, প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে। দ্বিতীয় ধাপ হচ্ছে যে দ্বিতীয় ধরনের প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে। প্রাথমিক প্রতিরোধ ব্যবস্থা আমরা বলি যে যখন হৃদরোগে কেউ তখন আক্রান্ত হননি, অথচ তাকে হৃদরোগ প্রতিরোধ করা, এটা আমরা করি প্রাইমারি প্রিভেনশন। আমরা কিন্তু একটা লোকালাইজ করে ফেলছি করোনারি আর্টারি ডিজিজ। হার্টের ডিজিজ কিন্তু অনেক আছে, হার্টের ব্লকের ডিজিজ আছে, হার্টের ভালভের আছে, বাতজনিত হৃদরোগ আছে, ইনফেকশনের রোগ আসছে। আমরা তাহলে ফোকাস করছি করোনারি আর্টারি ডিজিজ ব্লকের সমস্যাটাকে প্রতিরোধ। নাম্বার 1, খাদ্যাভ্যাস পরিবর্তন। আমাদের খেতে হবে, কম খেতে হবে কি, সুগার জাতীয় খাবার কম খেতে হবে, চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, পাতে আলগা লবণকে বাদ দিতে হবে। খেতে হবে কি বেশি খেতে হবে, আমাদেরকে প্রচুর শাকসবজি খেতে হবে, আঁশযুক্ত ফলমূল খেতে হবে, আমাদেরকে প্রচুর মাছ খেতে হবে, যেগুলো সামুদ্রিক মাছগুলো হৃদরোগ প্রতিরোধে বেশি সহায়তা করে। এছাড়া চিকেন খাওয়া যেতে পারে, সমস্যা নেই। আর শারীরিক পরিশ্রম আমাদের বাড়াতে হবে। আমাদের যেটা হচ্ছে এখন, আমরা ক্রমাগত অলস হয়ে যাচ্ছি, বিভিন্ন কারণে আমরা অলস হয়ে যাচ্ছি। কায়িক পরিশ্রম বাড়াতে হবে। প্রতিদিন আধা ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় আমাদের হাঁটতে হবে, জোরে জোরে হাঁটতে হবে, সাঁতার কাটতে হবে, ব্যায়ামের মধ্যে থাকতে হবে, কায়িক পরিশ্রমটা করতে হবে। এক্স্যাক্টলি। আমরা মার্কেটে গেলাম, আমরা অ্যাক্সিলারেটর না ওটা আমরা হেঁটে উঠলাম, সিঁড়ি বেয়ে উঠলাম, রিক্সা যতটুকু আমরা হেঁটে আগাই তার থেকে আমরা হেঁটে আগানোই ভালো। ডাক্তার মোহাম্মদ খালিকুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হবে, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।